মার্কেট ক্র্যাশ এই কথাটা শুনলে পরেই কেমন জানি একটা ভয় ভয় করে, তাই না? তো আমরা আজকে মার্কেট ক্র্যাশকে নিয়ে আলোচনা করব শেয়ার মার্কেট শিক্ষার এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, থাম্বনেলে আপনি ঠিকই পড়েছেন যে মার্কেট ক্র্যাশের সময় নিজের পোর্টফোলিওকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে সামলাবেন, কিভাবে ম্যানেজ করবেন। মার্কেট ক্র্যাশ শুনলে পরে বিভিন্ন বিনিয়োগকারীদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই প্রথমে যে জিনিসটা জেগে ওঠে সেটি হচ্ছে ভয়। অত্যন্ত ভয় লাগে যে মার্কেট ক্র্যাশ হলে পরে কী করব, আমার পোর্টফোলিও কমে নিচে চলে যাচ্ছে, আমি এই সময় কী করব, একদম দিশাহারা হয়ে যায় মানুষজন, ট্রেডার, ইনভেস্টার সবারই। তো আমরা আজকে এই ভিডিওতে মার্কেট ক্র্যাশের একদম পুরো ঠিকুজি কুষ্টিকে বিচার করব। অর্থাৎ এখানে দেখব যে মার্কেট ক্র্যাশ আসলে কী, মার্কেট ক্র্যাশ জিনিসটা কি, কীভাবে একে ডিল করতে হয়, কিভাবে সামলাবো, কিভাবে মার্কেট ক্র্যাশকে আগে থেকে বোঝা যেতে পারে, কোন কোন প্যারামিটার্স আছে যেগুলোকে আমরা যদি অনুভব করার চেষ্টা করি তাহলে মার্কেট ক্র্যাশকে আমরা বুঝতে পারবো। এই প্রত্যেকটা বিষয়কে নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করবো। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটার প্রথমেই দেখুন ইন্ট্রোডাকশানটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে ইন্ট্রোডাকশানটা জরুরি। মার্কেট ক্র্যাশ শুনলে পরে কিন্তু আমাদের কি লাগে, প্রথমেই ভয় লাগে, কিন্তু একজন বিনিয়োগকারী পক্ষে এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মার্কেট ক্র্যাশ শুধুমাত্র খবরের একটা শিরোনাম নয়, একটা হেডিং নয়, এটা আর্থিক বাজারের একটা জটিল ঘটনা। এখন জটিল ঘটনা তখনই কিন্তু সেটাকে ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে হবে। একটা ঝাপসা ধারণা রেখে কিন্তু চলবে না। আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে এটাই চেষ্টা করেছি যে আপনারা একটা ভালো ভিতের ওপরে দাঁড়ান। আমি আজকেও চেষ্টা করছি যে আমার সাধ্যমতো মার্কেট ক্র্যাশকে নিয়ে আলোচনা করার, এবং এর কারণ শব্দগুলোর উপর জোর দেবেন। এর কারণ আমরা জানব, এর লক্ষণ জানব, প্রভাবগুলো জানব। আপনাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে ভয়কে জয় করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তো এর জন্য আমরা 5টা ভাগে এরকে ভাগ করেছি। প্রথম নাম্বার, আমরা মার্কেট ক্র্যাশকে বুঝবো। কেমন করে আপনি মার্কেট ক্র্যাশকে বুঝেছেন? একটি লাইনে যে মার্কেট দুম করে পড়ে গেল, অনেকটা পড়ে গেল, মার্কেট ক্র্যাশ হয়ে গেল। যখন তখন মার্কেট ক্র্যাশকে আপনার গুগলে সার্চ করলে পরে যেহেতু বেশি ভিউজ আসে শুধুই মার্কেট ক্র্যাশ, আপনাকে বোঝার চেষ্টা করতে হবে সত্যিকারের মার্কেট ক্র্যাশ কী হয় এবং কেমনভাবে সেটাকে ডিল করতে হয়। যদি আপনি শিখতে চান তাহলে থাকুন। সুতরাং মার্কেট ক্র্যাশকে আমরা বুঝবো। দ্বিতীয় নাম্বার, এই যে বিপদের সংকেত, এই যে আগে থেকে পতনের আগে কি ধরনের ঘটনা ঘটতে শুরু করে যা দেখে কোনো সময় আমরা আন্দাজ করতে পারি কি পারি না, বা একটা আনস্টেবিলিটি রয়েছে সেটা মার্কেটে আমরা বুঝতে পারি কিনা। তৃতীয় নাম্বার, কিভাবে পতনটা ঘটে, ডোমিনো এফেক্ট। আমি জানি না আপনারা কতজন এই শব্দটির মানে শুনেছেন বা জানেন, ডোমিনো এফেক্ট। 4 নাম্বার হচ্ছে ঝড় সামলাবেন কি করে। এই যে একটা ব্যাপক ঝড় পতনের সময় আসে, সেটা সামলাবেন কিভাবে, পোর্টফোলিওকে কিভাবে রক্ষা করবেন আপনি এই সময়ে, এটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং মার্কেট ক্র্যাশের ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি। দেখুন, আমাদের কাছে তো সেটাই আছে। যখন মার্কেট পড়ে গেছে তখন আমরা শেখার চেষ্টা করি যে তারপর আগে কি হয়েছে, পরে কি হয়েছে। প্রত্যেকবার যে সেই একই রকম জিনিস হবে তাও না, কিন্তু কিভাবে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, কারণ ওটা ছাড়া তো আমার কাছে কোনো রেফারেন্স পয়েন্ট নেই। সুতরাং সেটা থেকেই আমাকে শিখতে হবে, সেটা থেকে আমাকে বুঝতে হবে। তো 5টা ভাগে আমরা ভাগ করেছি। আপনারা যারা ধৈর্য ধরে শোনেন, আমি জানি অনেকেই রয়েছেন, তারা ধৈর্য ধরুন, প্রত্যেকটা শব্দকে বোঝার চেষ্টা করুন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই মার্কেট ক্র্যাশকে আমরা বোঝার চেষ্টা করি। মার্কেট ক্র্যাশকে আগে বুঝুন যে মার্কেট ক্র্যাশ 300 পয়েন্ট পড়ে যাওয়া মানে কি মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়া? না, মার্কেট ক্র্যাশ হচ্ছে একটি বাজারের পতন, বা মার্কেট ক্র্যাশ হচ্ছে আর্থিক বাজারের, ভালো করে শুনবেন, 3টে বৈশিষ্ট্যকে আমি এখানে লিখেছি। নাম্বার 1 সেটা হচ্ছে তীব্র হবে। নাম্বার 2 সেটা আকস্মিক আসবে। যদি স্যার আকস্মিকই হয় তাহলে তো আমি বুঝতে পারবো না। নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন না সঠিকভাবে, কিন্তু কিছু না কিছু আন্দাজ করতে পারেন যে কোনো সময় হয়তো মার্কেট ক্র্যাশ হতে পারে। 3 নাম্বার হচ্ছে ব্যাপক পতন। সুতরাং এই 300 পয়েন্টে কোনো পেট ভরবে না। এই 3টে বৈশিষ্ট্যকে মার্কেট ক্র্যাশের আগে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। তীব্র হবে, আকস্মিক হবে এবং ব্যাপক পতন ঘটবে। এই আকস্মিক মানে হঠাৎ করে শুরু হবে, চলবে হয়তো 7-8 দিন ধরে একটা লম্বা ফেজে, বা কয়েক সপ্তাহের মধ্যে টানা পড়ে যেতে পারে।
তো শুধুমাত্র কিছুদিনের জন্য মূল্য কমে যাওয়া নয়, কিছুদিনের জন্য অল্প কিছু কমে গেল সেটা নয়, সেটাকে কারেকশন বলে, বরং একটা বড় আর্থিক ঘটনার প্রতিফলন, একটা বড় আর্থিক ঘটনার প্রতিফলন যা অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করবে। সুতরাং মার্কেট ক্র্যাশ হতে গেলে পরে পুরো ইকোনমিকে হিলিয়ে দেবে, তেমন ধরনের একটা ঘটনাকে আমরা কি বলতে পারি, মার্কেট ক্র্যাশ বলতেই পারি। যখন আমরা পুরনো উদাহরণ নেব তখন চোখের সামনে আমাদের 3টে 4টে রয়েছে, সেখানে আমরা সেটা দেখব এবং আমাদের পতন কেমনভাবে হয় এবং কিভাবে ডিল করতে হয় এক এক করে বুঝি। তাহলে মার্কেট ক্র্যাশ কাকে বলে বুঝতে পারেন, তার 3টে বৈশিষ্ট্য। একটি বাজার পতন মানে কিন্তু শুধু কয়েকদিনের জন্যই বাজার নেমে যাওয়া নয়, এর অর্থ হলো একটা উল্লেখযোগ্য, দ্রুত এবং বিস্তৃত শব্দটি অন্যরকম লেখা হয়েছিল, বিস্তৃত পতন যা কয়েক সপ্তাহের মধ্যে ঘটে এবং বিভিন্ন সম্পদ শ্রেণীতে। বিভিন্ন সম্পদ শ্রেণী মানে কি, মানে মনে করুন স্টকে, বন্ডসে, রিয়েল এস্টেটে, বিভিন্ন জায়গাতে কিন্তু ছড়িয়ে পড়বে, অর্থাৎ প্রত্যেকটা আনাচে কানাচে চলে যাবে, যেটি হচ্ছে অর্থনীতির প্যারামিটার, যেগুলো উপাদান, যেগুলো এলিমেন্ট, যেগুলো সেগুলোতে ছড়িয়ে পড়বে বিষয়টাকে। আস্তে আস্তে আপনার প্রথমে একটা জায়গাতে ক্যান্সার ধরবে, তারপর ক্যান্সার সেল চতুর্দিকে বৃদ্ধি পাবে এবং আপনি আক্রান্ত হয়ে উঠবেন। সুতরাং তখন কিন্তু এরকম জিনিস আমি জানি না যারা ভিডিও শুনছেন কতজন এরকম চোখের সামনে দেখেছেন। আপনারা অনেকেই সেই ধরনের ঘটনার পরে ঢুকেছেন, কোভিডের পরে বা কোভিডের আগে যারা দেখেছেন তারা একটা মার্কেট ক্র্যাশকে দেখেছেন, এটা ঠিকই। এই পতন মূলত হিউম্যান এলিমেন্ট দ্বারা ত্বরান্বিত হয়। এই কথাটি আপনাকে বুঝতে হবে, এটির মধ্যেই অনেক কিছু লুকিয়ে রয়েছে। এই পতন সাধারণত হিউম্যান এলিমেন্ট দ্বারা ত্বরান্বিত হয়, ত্বরান্বিত অর্থাৎ অ্যাক্সেলারেশন আসে, তাড়াতাড়ি হয়। হিউম্যান মানুষের কাজকর্মের জন্যই কিন্তু এটা ত্বরান্বিত হয়। তো কারা মানুষ না, যারা ট্রেডিং করছেন, যারা ইনভেস্টমেন্ট করছেন, যারা ট্রেডার, ইনভেস্টার, তাদের দ্বারাই কিন্তু এটা অ্যাক্সেলারেট করে। তো তারা যদি সঠিক শিক্ষিত হয়ে যান তাহলে কিন্তু এই ধরনের পতন সচরাচর খুব বেশি আসবে না। বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। কি হয় না, যখন ভয় বাড়ে, তো ভয় বাড়লো কেন? কারণ মার্কেটে বিভিন্ন রকম খবর শুনছেন, বিভিন্ন রকম অর্ধশিক্ষিত এবং বিভিন্ন রকম হাজারজন বলার জন্য লোক রয়েছে। মার্কেট চলে গেলো, মার্কেট ক্র্যাশ আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিল, আপনি একটা ফর্মের মধ্যে পড়ে গেলেন, আপনার প্রপার নলেজ নেই। আপনি ভেবেছিলেন যে 5 বছরের জন্য রাখবেন, আপনি ভেবেছিলেন 15 বছর রাখবেন, আপনার 15 দিনের মধ্যে খেল ছুটে গেছে, 5 দিনের মধ্যে খেল ছুটে গেছে, আপনি সঙ্গে সঙ্গে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগে গেছেন। ভয় যখন বাড়বে, এই ট্রাম্প বোধহয় বোম মেরে দেবে, এই 50%-এর জায়গাতে 500% ট্যারিফ করে দেবে, এই আমরা একদম ধূলিসাৎ হয়ে যাব ইত্যাদি ভয় যখন বাড়ে, তখন সাধারণ মানুষ, কেন আমি এই কথাটি যোগ করেছি, কেন সেটাকে বোঝার চেষ্টা করুন। সাধারণ মানুষ অর্থাৎ রিটেলার, সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীরা প্যানিক সেলিং করেন। প্যানিক সেলিং, ভয়ে প্যানিক সেল শুরু করতে হচ্ছে। এবং হার্ড মেন্টালিটি, তার মানে হচ্ছে এক ঝাঁক, মানে ঝাঁকের সঙ্গে, মানে সবাই যা করছে আমিও তাই করছি, হঠাৎ বিছে দিয়ে একদম দুমদাম একটা সিদ্ধান্ত। তো হার্ড মেন্টালিটির কারণে অনেক বেশি আরও অনেক বেশি লোক তাদের সম্পদ কী করতে শুরু করেন, বিক্রি করতে শুরু করলেন। তো এই যে সবাই মিলে পালে লোকেরা যখন বিক্রি করতে শুরু করলো, তখন কিন্তু ত্বরান্বিত হতে শুরু করলো, মার্কেট পড়তে শুরু করলো, যা শুরু করে এবং পতনের গতিকে আরও বাড়িয়ে তোলে। আর গতি যেখানেই বাড়বে সেখানে অ্যাক্সেলারেশন আসবে। সুতরাং আমাদের কি হলো না, দ্রুত ফল যখন হয় তখন দ্রুত হয়। সেই জন্য সাধারণত মার্কেটে কি দেখবেন, যখন দেখবেন রেড ক্যান্ডেল হচ্ছে তখন হিউজ ক্যান্ডেল হয়। বাই এটাকে তুলতে 5টি ক্যান্ডেলে তুললো, ও একটা ক্যান্ডেলে শেষ করে দিল। সুতরাং আমাদের কি হচ্ছে না, সম্পদ বিক্রি যখন শুরু হয় তখন যাই হোক সবাই মিলে যখন শুরু করে দেয় তখন পতনের গতিকে আরও বাড়িয়ে দেয়। এই সময় ভয় থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারালে আপনার ক্ষমতাটা হারিয়ে যাবে সঠিক সিদ্ধান্ত নেবার, তা আপনার পোর্টফোলিওকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। আমরা সাধারণ লোকরা কি করি, যখন মার্কেট পড়ে তখন আমরা পোর্টফোলিওকে বিক্রি করে দিই, সেল করি সেই মুহূর্তে যে এবার সব শেষ হয়ে যাবে। তার মানে আপনি নিচে সেল করলেন, আপনি কিন্তু উপরে সেল করলেন না, আপনি নিচে সেল করলেন, আপনি কিনেছিলেন এখানে, সেল করলেন এখানে। ঠিক আছে, বেশ, যাই হোক, সেটা আমরা কীভাবে আটকাবো আপনি প্রত্যেকটাই বলবো। বি অংশে হচ্ছে বিপদ সংকেত, পতনের আগে যা ঘটে, যেটাকে আমরা একটা
প্রি ক্র্যাশ ইন্ডিকেটার বলতে পারেন। না, আপনি যেটা ভাবছেন তা একটা ইন্ডিকেটার লাগিয়ে দিলেন এবং সে বলে দিল এবার মার্কেট ক্র্যাশ আসবে এর নিচে। না, সেরকম ধরনের কোনো ব্যাপার নেই। বাজার পতন সাধারণত কিছু সংকেত, সতর্কতার সংকেত নিয়ে আসে। এগুলোকে চেনা থাকলে আপনি অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন। আমরা 3টের কথা বলেছি। নাম্বার 1 সেটা হচ্ছে বাবলস অ্যান্ড এক্সেসিভ স্পেকুলেশন। মানে কি? মানে হচ্ছে আপনার কি বলবো, প্রথম নাম্বার, যখন কোনো সম্পদের দাম, সেটা যে কোনো অ্যাসেট ক্লাস হতে পারে, সেই অ্যাসেট ক্লাসের দাম যখন তার অন্তর্নিহিত ইন্ট্রিনসিক যে মূল্য যতটা হওয়া উচিত তার থেকে বেশি হয়ে যায়। আমরা রোজকার যখন ট্রেডিং করবেন তখনও কিন্তু এই আইডিয়া কাজে লাগাতে পারেন। আমি একটা হিন্টস দিলাম আপনাদেরকে। সুতরাং কোনো সম্পদের দাম যখন যার অন্তর্নিহিত মূল্য থেকে অনেক বেশি হয়ে যাবে তখন একটা আর্থিক বুদবুদ বা বাবল তৈরি হয়। যেমন 2000 সালে .com বুদবুদের কথা বা বাবেলের কথা শুনেছিলেন। 2008-এ হয়েছিল হাউজিং বুদবুদ এবং 1919 খ্রিস্টাব্দে 1919 সালে সেটাও কিন্তু এক ধরনের বাবেল হয়েছিল। আর আপনার মার্জিন বাবলস বলতে পারেন সেটাকে। আমি পরে সেটাতে আলোচনা করব। যেখানে সম্পদগুলোর সম্পর্কে দাম সম্পর্কে দাম বাস্তবতা যেটা মানে রিয়েলিটিতে যেটা হওয়া উচিত তার সঙ্গে একদম আকাশহীন সম্পর্কহীন হয়ে গেছিল, তখন কিন্তু মার্কেটকে নামতেই হবে, আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। 2 নাম্বার, ইন্টারেস্ট রেট হাইকস এবং মনিটারি টাইটেনিং। অর্থাৎ এখানে কি বলছি, সুদের হার বৃদ্ধি। সুদের হার যদি বাড়াতে হয় এবং আর্থিক সংকোচন যদি আসে তাহলে কিন্তু একটা পতন হতে পারে। তো ফেডারেল রিজার্ভ বা কেন্দ্রীয় ব্যাংক যখন অর্থনীতিকে ঠান্ডা করতে সুদের হার বাড়াচ্ছে তখন বিনিয়োগকারীদের খরচ বাড়ে। যদি সুদের হার বাড়িয়ে দেয় তাহলে বিনিয়োগকারীদের খরচ বাড়ে। এর ফলে বিনিয়োগকারীদের ঋণ নেওয়া কঠিন হয়, যা শেয়ার মার্কেটে তারল্য অর্থাৎ লিকুইডিটি কমিয়ে আনে এবং মূল্য পতনের কারণ হতে পারে। দেখুন, এই যে কারণগুলো, এই কারণগুলো আমি বলে দেবো আর আপনি বুঝে যাবেন তা কিন্তু নয়। আপনাকে মার্কেটে বেশ কিছুদিন কাটাতে হবে, এগুলো নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করতে হবে। তবে আমাদের যেহেতু টপিক এই বিষয়টাকে নিয়ে নয় যে আমি বিস্তারিত আলোচনা করব, আমাদের মেন টপিক হচ্ছে পোর্টফোলিওকে কীভাবে রক্ষা করবেন, তাতে কয়েকটা সাব আলোচনা আমি করছি যে কীভাবে আপনি বুঝতে পারেন, কিছু ক্লু আপনাদেরকে দিচ্ছি। 3য় নাম্বার হচ্ছে জিওপলিটিক্যাল শকস বা জিওপলিটিক্যাল ইভেন্টস বলতে পারেন। ইভেন্টস খুব সাধারণ ইভেন্টস হবে না। আর একটা হচ্ছে ব্ল্যাক সোয়ান ইভেন্টস। তো বাংলা করলে দাঁড়াবে যে ভূ রাজনৈতিক এবং অপ্রত্যাশিত ঘটনা। তো ভূ রাজনৈতিক মানে কি? অপ্রত্যাশিত যদি বৈশ্বিক সংঘাত অর্থাৎ ওয়ার্ল্ডের যদি বিভিন্ন রকম সংঘাত আসে, মারামারি লেগে যায়, যেমন যুদ্ধ হতে পারে, যেমন মহামারী হতে পারে, যেমন কোভিড-19 হয়েছিল, যা প্রাকৃতিক দুর্যোগের মতো বাজারে তীব্র অনিশ্চয়তা তৈরি করবে এবং পতনকে ট্রিগার করবে, পতনের ট্রিগার হিসেবে কাজ করবে। যেমন দুম করে এটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু চার্টে যদি আপনারা যে 19 সালের চার্ট অনায়াসে পাচ্ছেন, তা 19 সালের চার্টে যখন আমাদের লকডাউন হয়েছিল তার আগে থেকে চার্টটাকে দেখতে শুরু করুন, তার আগেই কিন্তু পড়তে শুরু করেছিল। অনেকটা ওঠার পর দেখবেন সেখান থেকে পড়তে শুরু করেছে। ঠিক আছে, তো যাই হোক, ট্রিগার করে এই ধরনের ঘটনাগুলো থেকে, প্যারামিটার থেকে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি কিভাবে পতন ঘটে। ডোমিনো এফেক্ট যেটার কথা বলেছিলাম সি পার্টে, কয়েকটা ধাপে কিন্তু পতনটা ঘটে। প্রথম নাম্বার হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস প্রথম তৈরি হবে। সবাই যখন বিক্রি করতে চায়, কেউ কিনতে চায় না, তখন বাজারে লিকুইডিটি বা নগদ অর্থের সংকট দেখা দেয়। ফলে বিক্রি আরও কঠিন হয়ে পড়ে আর দাম দ্রুত কমে যায়। কেনার লোক নেই তো, সুতরাং আমি বিক্রি করতে চাইছেন, সবাই বিক্রি করতে চাইছে, হুড়ুর করে বিক্রি করতে চাইছে, তখন কিন্তু কি হয়ে যাবে না, আমাদের অর্থের নগদ ক্যাশের কিন্তু একটা কী হবে, সংকট দেখা দেবে। 2য় নাম্বার সংক্রমণ বললে আপনি বুঝতে পারবেন না। এটাকে হচ্ছে আমরা বলি না ছোঁয়াচে রোগ, সেই ছোঁয়াচে এখানে সংক্রমণ হিসেবে একটা সেক্টর বা দেশে যখন বিক্রি হওয়া শুরু হয় বা কোনো সমস্যা শুরু হয়, তখন তার কাছ থেকে বাকি দেশগুলোও কিন্তু ধীরে ধীরে কী করে না, ধীরে ধীরে প্রভাবিত হতে পারে। কারণ সবাই কিন্তু একটা মালাতে যুক্ত আছে, ব্যবসা কিন্তু একটা মালাতে যুক্ত আছে। এ যদি ডিস্টার্ব করে, এ ডিস্টার্ব হয়। যেমন আমেরিকা ডিস্টার্ব করে চলেছে, তাহলে দেখতে পাচ্ছেন সমস্ত দেশই কিন্তু আজকে চীনের উপরে 200% লাগিয়ে দিলাম, কাল তোমার উপরে 50% লাগিয়ে দিলাম, কাল তোমার উপরে 80% লাগিয়ে দিলাম, আজকে রাতে যদি আমার জিনিস না কেনো তাহলে 250 করে দেবো। সুতরাং এইরকম বিভিন্ন ধরনের উৎপটাং সিদ্ধান্তে তারা যখন ডিস্টার্ব হবে এবং তার সঙ্গে সঙ্গে বাণিজ্য ডিস্টার্ব হবে, 5টা দেশও ডিস্টার্ব হবে।
তো এটা হচ্ছে সংক্রমণ। তেমনি করে যদি কোনো দেশ একটা বিক্রি করতে শুরু করে তাহলে সবাই কিন্তু শুরু হবে। যেমন 2008 সালে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি। তো 2008 সালে যখন হাউজিং সংকট, এত কিছু তখন বুঝতে পারতাম না, পড়েছে। হাউজিং সংকট যখন প্রথমে আমেরিকায় শুরু হয়, পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। প্রথমে শুরু হলো কারণ কি না, ঋণ দিচ্ছে, যাকে তাকে ব্যাংক ধরে ধরে ঋণ দিতে শুরু করলো। তাদের ঋণ শোধ করার ক্ষমতায় নেই, তুমি আবাসন প্রকল্পে বিভিন্ন রকম ঋণ দিতে শুরু করলে, তার ফলে কিন্তু একটা ঘটনা ঘটে গেল। তো এখানেও আপনি তাকিয়ে দেখুন যে কী ধরনের ঘটনা এই মুহূর্তে ঘটছে। 3 নাম্বার হচ্ছে মার্জিন কল এবং জোরপূর্বক বিক্রি। অনেক সময় বিনিয়োগকারীরা ঋণ নিয়ে মার্জিন নিয়ে বিনিয়োগ করে, যেটা 1919 সালে হয়েছিল। একটা গ্রেট ডিপ্রেশন হয়েছিল 1919-এ। তো সেই সময় কি করলো না, বিনিয়োগকারীরা সবাই ঋণ নিয়ে আমার বিনিয়োগ করতে শুরু করলো। তখন প্রচুর মার্জিন পাওয়া যেত। মানে আপনার 10 টাকা আছে, আমি মনে করলাম আপনাকে 100 টাকার মাল কিনতে দিলাম, কিংবা 20x দিয়ে দিলাম কিনতে। এবার আমার কাছে টাকা নেই, যদি আমি লোকসান করি তখন আমি কী দেখতাম, সবাই দূর করে মাল বিক্রি করতে লাগবে। যারা ব্রোকার আছে তারা তো বিক্রি করে দেবে, একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করার পরে বিক্রি করে দেবে। সুতরাং তখন যখন একটা হিউজ পরিমাণ বিক্রি হতে শুরু করলো, তখনই কিন্তু কি আসবে, আমার ব্রোকাররা যখন মার্জিন কল করে তখন বিনিয়োগকারীরা ঋণ শোধ করতে বলে। কিন্তু বিনিয়োগকারীরা যদি ঋণ শোধ না করতে পারে তাহলে তাদের সম্পদকে জোর করে বিক্রি করা হয়, আর সেই সময় পতনের গতিকে আরও বাড়িয়ে তোলে। এরকমই ধরনের ঘটনা ঘটেছিল। এবার আমাদের সেই মোক্ষম প্রশ্ন যে কিভাবে আমার পোর্টফোলিওকে আমি মেনটেন করব, অর্থাৎ ঝড়টাকে সামলাবো কী করে, পোর্টফোলিওকে কী করে রক্ষা করব। বাজার পতনের সময় আপনার পোর্টফোলিওকে রক্ষা করার কিছু কৌশল বা অবলম্বন জরুরি। নাম্বার 1, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। আপনার মধ্যে বৈচিত্র্য আনতে হবে। তখন একটা খাতে যেটা ভেবে করেছেন সেটি কিন্তু পতনের পর আর সেই খাতটি কাজ নাও করতে পারে, তাহলে আপনাকে অন্যদিকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই সময়ে মার্কেট কোথায় কাজ করছে। ধরুন আমি যদি 2008-এর কথা বলি, তো 2008 একবার তাকিয়ে দেখুন, আমি সুজলনকে বহু ট্রেড করেছি। সুজলন কোন নামে ছিল, তারপর সুজলন কোথায় এসেছে, এমন কোম্পানি ট্রেড করেছি যার এখন অস্তিত্ব নেই। তাহলে আমি যদি সেই সময় থেকে এই জিনিসটাকে টেনে ধরে রাখতাম, সেই স্টকগুলোকে আজকে কোথায় যেত, তাদেরকে খুঁজে পাওয়া যেত না। সুতরাং আপনাকে সময় টু সময় বিভিন্ন খাতে আপনাকে ছড়িয়ে দিতে হবে, একটা সীমাবদ্ধ ক্ষেত্রে দিলে চলবে না। ধরুন আমি ব্যাংকিং সেক্টরে প্রচুর করলাম, এবারে আমেরিকাতে এক ধরনের বিল আসছে যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের আর অস্তিত্ব খুব একটা সংকটে পড়ে যাবে, তাহলে ব্যাংকিংগুলো ইনকাম করবে কী করে, তাহলে ফিনান্সিয়াল সেক্টর চাপে পড়ে যেতে পারে, তাই না? ফিনান্সিয়াল সেক্টর চাপে পড়ে যাবে, সেটা এইবারে ব্যাংক থাকবেই, পৃথিবীতে ব্যাংক থাকবে, ব্যাংক বিকল্প ব্যবস্থা করবে এবং যে ধরনের কাজ করো আর্থিক লেনদেন সেখানে হবে। যদি না হয় তাহলে যার মাধ্যমে লেনদেন হবে তার মাধ্যমেই ব্যাংক কাজ করবে, সোজা কথা। কিন্তু তাকে কিছুটা সময় লাগবে, সেই সময়ে কিন্তু আপনি ডিস্টার্ব হয়ে যেতে পারেন। তো আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হবে, যেটা আলাদা একটা বিষয়। স্টক, বন্ড, রিয়েল এস্টেট যেমনই হোক আপনাকে ছড়িয়ে ছিটিয়ে রাখলেন, ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে দিন এবং এক খাতে পতন হলে অন্য খাতে আপনার ঝুঁকি কিন্তু সেখানে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজিং। আমি এর আগেও কিন্তু ডলার কস্ট অ্যাভারেজিং নিয়ে হয়তো বলেছি। তার মানে কি, প্রত্যেক মাসে কিছু কিছু করে ইনভেস্ট করা। একটা বিনিয়োগ কৌশল, এটা একটা বিনিয়োগ কৌশল যেখানে আপনি নিয়মিত বিরতিতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন, মানে এসআইপি করেন। তাহলে আপনার ভাবার দরকার নেই, আপনি XYZ একটা স্টক কিনেছেন, সে মার্কেট পড়বার সময় পড়তে শুরু করেছে, আপনি এটাতে কিনতে থাকেন। যেমন মিউচুয়াল ফান্ডস করছেন, আপনার কী চাপ আছে, মিউচুয়াল ফান্ডস নিয়ে আপনি কোনো চাপে পড়েন, একবার করে পোর্টফোলিওটা দেখেন যে আজকে কত বাড়লো কত কমলো, তারপর চুপ করে শুয়ে যান। তো ঠিক সেইভাবে আপনি ভালো কোম্পানির শেয়ার দেখে যদি কিনতে থাকেন তাহলে গড় ক্রয় মূল্য কী হবে, কমবে। তাহলে এখানে ভাববার কিছু নেই, আপনি ভাববেন। তৃতীয় নম্বর কি না, দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ। আপনি যে দৃষ্টিকোণ নিয়ে শুরু করেছিলেন সেই দৃষ্টিকোণটাকে ফিরিয়ে আনুন। আপনি তো ভেবেছিলেন যে লম্বা সময়ের জন্য আমি ইনভেস্ট করে রাখবো, তাহলে লম্বা সময়ের জন্য এত তাড়াতাড়ি কি আপনি সেখান থেকে ফিরে আসছেন কেন? ইতিহাস আপনাকে কী শেখাচ্ছে? ইতিহাস বলছে প্রতিটি বাজার পতনের পর আবার সেই বাজার কি হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। ধৈর্য ধরে থাকলে আপনি উত্থান থেকে লাভবান হতে পারবেন। তাহলে বাজার কিন্তু আপনাকে অন্য কথা বলছে, বাজার যতবার পড়েছে ততবার কিন্তু উঠেছে। তাহলে এই নামার সময় আপনি চঞ্চল হবে না, শান্ত হয়ে বসুন, চুপচাপ থাকুন, নিজেকে সংযত রাখুন, মার্কেট আবার ঘুরে দাঁড়াবে, অত ঘাবড়াবার কিছু নেই। হ্যাঁ, মনে রাখতে হবে যে এটা কিন্তু কালকেই ঘুরে যাবে তা নয়। যদি কোনো পতন হয় তাহলে কালকেই ঘুরবে তা নয়, সময় নেবে, সেই সময়টুকু কিন্তু আপনাকে দিতে হবে।
শেষ অংশ, যে মার্কেটের ক্র্যাশের যে ইতিহাস সেখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি। প্রথম নাম্বার দেখুন, গ্রেট ডিপ্রেশন, যেটা মহামন্দা বলে আখ্যায়িত করতে পারি 1929-এ, সে বা 2008 সালে মনে করুন আর্থিক সংকট, কিংবা মনে করুন কোভিডের সময় ঘটনাগুলো থেকে কি জানতে পারি, যে পতনের কারণগুলো কি কি ছিল। আমরা পরিষ্কার জানি, আপনাদেরকে তিনটেকে বললাম, একটা সময় হাউজিং, একটা সময় মার্জিন কলের বুদবুদ, আর একটা সময় তো আপনারা জানেন অপ্রত্যাশিত একটা ঘটনা। এবারে কিভাবে বাজারে আবার পুনরুদ্ধার হয়েছে তাও আমরা দেখেছি, যে কেমনভাবে বাজার ঘুরে এসেছে সেটাও কিন্তু আমরা জানি। এই সময়ে সরকারের কিছু ভূমিকা থাকে, কারণ বাজারকে স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো কিছু স্টেপ নেয়, যেমন সুদের হার কমাতে পারে, যেমন কিছু উদ্দীপনা প্যাকেজ দেবে। যেমন এই মুহূর্তে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে আমেরিকার সঙ্গে 50% ট্যারিফের একটা বিষয় রয়েছে। তো সেই 50% ট্যারিফের কথা কিন্তু চলছে, আমেরিকার সঙ্গে কমানোর কথা চলছে, রাশিয়ার সঙ্গে তেলের চুক্তি নিয়ে কাজ চলছে, আমরা সেখান থেকে আরও অনেক কিছু কিনবো বলে আশা দিয়েছি। এবং তার পাশাপাশি আমাদের যে কটন ইন্ডাস্ট্রি, সেটাকে আরও অন্য দেশে কীভাবে ব্যবসাটা বাড়ানো যায় আমেরিকাকে ছাড়া, সেগুলোকেও ভাবনা চিন্তা চলছে। আমি ইউএসএ দিচ্ছিলাম, আমি এখন বলছি যে ইউকে তুমি নাও, আমি বলছি ব্রাজিল তুমি নাও, আমি বলছি তমুক তুমি নাও। অর্থাৎ সেই জায়গাগুলো কিন্তু ভাবনা চিন্তা চলছে। অর্থাৎ সরকার বিভিন্ন রকম করছে, হয়তো দেশের মধ্যেও সাপোর্ট করার জন্য বিভিন্ন রকম প্যাকেজ নিয়ে আসবে। তো এই নীতিগুলো পতনের গতি এবং পুনরুদ্ধারে সাহায্য করে, তার দিকে নজর রাখুন। কোন সেক্টরগুলোর দিকে কেমন করে জোর দিচ্ছে একটুখানি নজর রাখুন। আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট লাস্টে, যারা এতক্ষণ থেকে অপেক্ষা করেছেন তাদের জন্য, সেটা হচ্ছে অরাজকতার মধ্যে আপনি সুযোগ খুঁজুন। এ সুযোগ বারে বারে পাবেন না। যদি মার্কেট পড়ে যায়, আজকে মনে করুন মার্কেট 24,700-তে দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখলেন যে কয়েকদিনের মধ্যে মার্কেট মনে করুন 14,700 চলে এলো, আপনার অবান্তর লাগবে। আমি বলছি 14,700 চলে এলো, আমি বললাম 18,000 এলো কয়েক সপ্তাহের মধ্যে, আমি বললাম যে 20,000 এলো, তাহলে আপনি কি করবেন? আপনার কাছে এটা একটা বিরাট সুযোগ, আপনার কাছে এটা লাইফ টাইম একটা সুযোগ, যে নিচে আপনি মার্কেটকে কেনার আবার সুযোগ পাচ্ছেন। সুতরাং তখন কোন সেক্টর চলতে পারে, কোন সেক্টরে অগ্রগতি হতে পারে, সেই ভেবে তখন কিন্তু আপনি সুযোগ করবেন। তাহলে অভিজ্ঞ বিনিয়োগকারীরা বাজার পতনের সময়কে সুযোগ হিসেবে দেখেন। টাকার কাঁড়ি নিয়ে বসে আছেন ওয়ারেন বাফেট, যে মার্কেট পড়লে পরেই আমি লাফাবো। তো টাকাগুলো কেন রেখেছেন? সব বিক্রি বাটা করে চুপ করে বসে আছেন, যে মার্কেট পড়ো, মার্কেট পড়ো, মার্কেট পড়ো, একদম শেষ যখন তলানি হয়ে যাবে তখন আমি অল্প 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 করে এবার কিনতে শুরু করব। বুঝতে পেরেছেন তো কি হচ্ছে না, দাম যখন কমে তখন তারা ভালো মানের সম্পদ কম দামে কিনতে পারে এবং দীর্ঘমেয়াদে তাদের পোর্টফোলিও আরও লাভজনক হয়। তাহলে বাজারের পতন থেকে আপনি একজন ভয়ার্থ বিনিয়োগকারীতে পরিণত হবেন না, তার পরিবর্তে একজন বিচক্ষণ এবং প্রস্তুত বিনিয়োগকারীতে পরিণত হন, যিনি রেডি থাকবেন। প্রস্তুত বিনিয়োগকারী বলতে আমি বোঝাচ্ছি যিনি রেডি আছেন, আগে থেকে রেডি হয়েছেন। এটা মনে রাখা জরুরি যে আর্থিক বাজারের যে পতন সেটা একটা স্বাভাবিক সাইকেল। যারা এর সময় প্রস্তুত থাকেন তারাই কিন্তু দীর্ঘমেয়াদে সফল হয়। সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু এটি, যে যারা এর জন্য প্রস্তুত থাকে তারাই কিন্তু দীর্ঘমেয়াদে সফল হয়। অর্থাৎ আপনাকে কিন্তু জানতে হবে যে মার্কেট আরও পড়তে পারে, মার্কেট পড়লে পরে আমি কি করব, এবং তার জন্যই এই এত বিস্তারিত প্রায় 24-25 মিনিটের একটা হয়তো হয়ে গেছে, 24 মিনিটের কাছাকাছি। তো সেই ভিডিওতে আমি এটাকে বোঝানোর চেষ্টা করলাম যে মার্কেট ক্র্যাশ আসলে কি, কেমন কেমন হয় এবং আমরা কেমন করব। যদি আপনি এটাকে শুনে রেখে কাজ করতে পারেন, আশা করি আপনার উপকারে লাগবে। আর যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আর কি করব। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।